গত ২ মাস ধরে ক্যারিবিয়ান সাগরে চরম সামরিক দাপট দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধজাহাজ, ফাইটার জেট, ড্রোনের টহল ও সিআইএর তৎপরতা ভেনিজুয়েলাকে একরকম ঘিরে রেখেছে মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এটি একটি মাদক বিরোধী যুদ্ধ, কিন্তু বিশ্লেষকেরা বলছেন এর লক্ষ্য ভেনিজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরানো। তাদের দাবি, মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে সন্দেহ ও আতঙ্ক তৈরি করে দেশটির সেনাবাহিনীকে মাদুরোর বিরুদ্ধে খেপিয়ে তুলতে চাইছেন ট্রাম্প। তবে ট্রাম্পের এই মতলবী চেষ্টা কি শেষ পর্যন্ত সফল হবে? ভেনিজুয়েলার পাল্টা সামরিক প্রস্তুতির মুখে কতটা দুঃসাহস দেখাবে আমেরিকা? মার্কিন সামরিক হামলার আশঙ্কায় জবাবি প্রতিরোধের জন্য তৈরি হচ্ছে ভেনিজুয়েলা। দেশজুড়ে শুরু হয়েছে কোস্ট ইন্ডিপেন্ডেন্স 200 নামের যুদ্ধ প্রস্তুতি মহড়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজের নেতৃত্বে অভিযানে অংশ নিয়েছে সব শাখার সেনাবাহিনী। লোপেজ সাফ জানিয়েছেন, সিআইএর গোপন তৎপরতা কখনোই সফলতার মুখ দেখবে না। আমরা এখন যেসব পদক্ষেপ নিচ্ছি তার মূল লক্ষ্য ক্যারিবিয়ানে তৈরি হওয়া সামরিক হুমকি প্রতিরোধ করা। এই হুমকি শুধু আঞ্চলিক সমস্যা নয়, বরং ভেনিজুয়েলার অভ্যন্তরীণ স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ শক্তি নিয়ে প্রস্তুত। ন্যাশনাল গার্ডকে আমি নির্দেশ দিয়েছি, নাগরিক সেবার পয়েন্টগুলোতে আরও কঠোর নজরদারি চালাতে হবে। কোনোভাবেই দেশের ভেতর অস্থিতিশীলতা ছড়াতে দেওয়া যাবে না। সিআইএ যত গোপন দলই পাঠাক ভেনিজুয়েলার মাটিতে তারা সফল হবে না। বরাবরের মতো সব চেষ্টা ব্যর্থ হবে। ভেনেজুয়েলার চারপাশে নজরদারির পাশাপাশি মার্কিন বোমারু বিমানগুলো ক্যারিবিয়ান উপকূলের কাছে চালাচ্ছে আক্রমণ মহড়া। মোতায়েন করা হয়েছে বেশ কিছু যুদ্ধজাহাজ। অন্যদিকে মার্কিন উস্কানির বিরুদ্ধে গত 23 অক্টোবর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্র তার দেশে কোনোরকম হস্তক্ষেপের চেষ্টা করলে জনসাধারণকে অস্ত্র তুলে নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি। যদি কোনোদিন তারা এদেশে আক্রমণের সাহস করে, তখন আমাদের সবচেয়ে বড় ঢাল হবে কর্মজীবী মানুষ। দেশের একটা পিনও নড়বে না। কর্মজীবী ও সাধারণ জনগণের নেতৃত্বে সারা দেশে কঠোর ও বিপ্লবী হরতাল শুরু হবে। পরিস্থিতি অনুকূলে আসার আগ পর্যন্ত দরকার হলে আরও কঠিন বিপ্লব বাস্তবায়িত করা হবে। ভাই ও বোনেরা, এই বক্তব্যকে আদেশ হিসেবে নিন। যদি তারা সাহস করে, এখানকার একটি পিনও নড়তে দেওয়া হবে না। এটাই সরাসরি নির্দেশনা। শত্রুরা দেখবে রাইফেল হাতে নিয়ে মিছিলে সামিল হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। প্রেসিডেন্ট মাদুরোকে ধরিয়ে দিতে $50 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। নিজস্ব গোয়েন্দা সংস্থাকে গুপ্ত অভিযানের অনুমতিও দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্পের দাবি, ভেনিজুয়েলা মূলত মাদকের রাজ্য, অথচ যুক্তরাষ্ট্রের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে আমেরিকায় যে কোকেন আসে তার 84% ঢুকে কলম্বিয়া থেকে। চলমান উত্তেজনার মধ্যে ক্যারিবিয়ান সাগরে মার্কিন বাহিনীর বিপুল উপস্থিতি গোটা অঞ্চলকে রেখেছে যুদ্ধের আতঙ্কে। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। তবে কি গাজার শাসন ব্যবস্থা থেকে সরে যাচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস? মিশরের রাজধানী কায়রোতে বৈঠকের পর এমন ইঙ্গিতই দিল সংগঠনটি। হামাস সহ প্রধান ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলো জানিয়েছে, যুদ্ধ পরবর্তী গাজার শাসনভার একটি স্বাধীন টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দিতে সম্মত তারা। ওই কমিটি আরব দেশগুলো এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নিয়ে ফিলিস্তিনিদের মৌলিক এবং পরিষেবার বিষয়গুলো পরিচালনা করবে। হামাস শাসন ব্যবস্থা থেকে সরে এসে একটি স্বাধীন ফিলিস্তিন টেকনোক্র্যাট কমিটির হাতে শাসনভার তুলে দিতে চায়। কিন্তু যুক্তরাষ্ট্র, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতি কার্যকরের জন্য যেই শর্ত জুড়ে দিয়েছিলেন, তাতে কিন্তু হামাসের এই শর্তও অকার্যকর হয়ে যাবে। কেননা ট্রাম্পের শর্ত অনুযায়ী ফিলিস্তিনিরা নয়, তিনি নিজেই এই ভূখণ্ডের দায়িত্বে থাকবেন, সাথে অন্য পশ্চিমাদেরও দায়িত্ব দেওয়া হবে। চলতি মাসে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকেই গাজার শাসন ব্যবস্থা নিয়ে টানাটানি চলছে। এতে যুদ্ধবিরতি টিকে থাকা নিয়েই এখন প্রশ্ন তৈরি হয়েছে। যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনের গাজায় 15 লাখের বেশি ফিলিস্তিনি দুর্বিষহ জীবনযাপন করছেন। খাদ্য পানির অভাবের পাশাপাশি বসবাসের জায়গাটুকুও নেই তাদের ভাগ্যে। জাতিসংঘের তথ্য মতে যুদ্ধের শুরু থেকে 8 জুলাই পর্যন্ত গাজায় 1,93,000 বাড়িঘর গুড়িয়ে দিয়েছে ইসরায়েল।
সমীক্ষা অনুযায়ী ভূখণ্ডটির প্রায় ৮০% ভবন ধ্বংসস্তূপে পরিণত করেছে নেতানিয়াহু বাহিনী। এসব ভবনের ধ্বংসাবশেষের পরিমাণ ৬,১০,০০,০০০ টনের বেশি। যুদ্ধবিরতির পর উত্তর গাজা সহ ভূখণ্ডটির বিভিন্ন স্থানে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। তবে এই ধ্বংসাবশেষ অপসারণ করে নতুন করে বাড়ি নির্মাণ করবে বা বসবাসের উপযোগী করে তুলবে সেই সামর্থ্য নেই অধিকাংশ ফিলিস্তিনির। এর মধ্যে খাদ্য সরবরাহ স্বাভাবিক না হওয়ায় খাদ্যের অভাবে আছে লাখো ফিলিস্তিনি। এদিকে গাজার পর পশ্চিম তীরে হামলা ও ধরপাকড় বাড়িয়েছে নেতানিয়াহু বাহিনী। শুক্রবার এক ফিলিস্তিনিকে হত্যার পর 2 জনকে আটক করে ইসরায়েলি বাহিনী। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফাঁকি দিতে সক্ষম যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা চলার পথ পরিবর্তন করে আঘাত হানতে পারবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে। এমনই অনন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। পারমাণবিক শক্তিচালিত বুরেভেসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিল রাশিয়ার সশস্ত্র বাহিনী। রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালোরি গেরাসিমভ জানিয়েছেন, গত ২১ অক্টোবর পরীক্ষার সময় বুরেভেসনিক ক্ষেপণাস্ত্রটি ১৪,০০০ কিলোমিটার উড়েছিল এবং প্রায় ১৫ ঘন্টা আকাশে ছিল। মস্কো বলেছে, বর্তমান ও ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অপ্রতিরোধ্য তাদের এই পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমাহীন এবং চলার পথ পরিবর্তন করে লক্ষ্যে আঘাত হানতে পারে। ২৬ অক্টোবর ইউক্রেন যুদ্ধে নিয়োজিত জেনারেলদের সঙ্গে এক কমান্ড পয়েন্ট বৈঠকে সামরিক পোশাকে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে তিনি বলেন, এটি এমন এক অনন্য অস্ত্র যা বিশ্বের অন্য কোনো দেশের নেই। পুতিন আরও বলেন, রাশিয়ান বিশেষজ্ঞরা তাকে একবার বলেছিলেন এই অস্ত্রটা বাস্তবে তৈরি হওয়ার সম্ভাবনা কম, কিন্তু এখন এর সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। Испытание крылатой ракеты неограниченной дальности «Буревестник» с ядерной энергетической установкой. গত মাসে ইউক্রেনকে দ্রুত দমন করতে ব্যর্থ হওয়ার জন্য রাশিয়াকে কাগজের বাঘ হিসেবে আখ্যা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুরেভেসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষার মাধ্যমে সেই মন্তব্যেরই যেন সমুচিত জবাব দিলেন রুশ প্রেসিডেন্ট। যদিও বিশ্লেষকদের অনেকে মনে করছেন, এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা অস্ত্র প্রতিযোগিতাকে আরও গভীর করে তুলছে। I think we are just generally seeing a greater emphasis on nuclear weapons. বিশ্ববাসী একটি গভীর অস্ত্র প্রতিযোগিতার মধ্যে রয়েছে। রাশিয়া সীমাহীন পরিসরের ক্ষেপণাস্ত্র এনেছে। এর মূল উদ্দেশ্য হল গোল্ডেন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করা। এখন যুক্তরাষ্ট্রও এটিকে ধ্বংস করার জন্য নতুন কিছু আনবে। আসলে আমরা পারমাণবিক অস্ত্রের উপর বেশি জোর দিচ্ছি। শক্তিশালী দেশগুলো নিজেদের স্বার্থে পারমাণবিক হুমকির ব্যবহার ক্রমশ বাড়িয়ে তুলছে। আমি আশা করি আমাদের আর কখনো পারমাণবিক যুদ্ধ হবে না। আর যদি তেমনটা হয়, তাহলে হয়তো এসব নিয়ে কথা বলার জন্য আমরা কেউই আর পৃথিবীতে থাকব না। রাশিয়ার এই সফল পরীক্ষার মাধ্যমে দেশটির দূরপাল্লার আঘাত ক্ষমতা এবং পারমাণবিক প্রযুক্তির আধুনিকীকরণে আরও এক ধাপ অগ্রগতি হলো বলে মনে করছেন বিশ্লেষকরা। বুরেভেসনিক রাশিয়ার উন্নত অস্ত্র কর্মসূচির অংশ, যেটিকে ন্যাটো SSC-X9 স্কাইফল নামে চিহ্নিত করেছে। ২০১৯ সালে এই ক্ষেপণাস্ত্রটি প্রথম আলোচনায় আসে। সে বছর এই ক্ষেপণাস্ত্রের এক ব্যর্থ পরীক্ষার পর আর্কটিক অঞ্চলে উদ্ধার অভিযানে প্রাণহানির ঘটনাও ঘটে। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সংগঠন ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী বর্তমানে রাশিয়ার কাছে ৫,৪৫৯টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, আর যুক্তরাষ্ট্রের রয়েছে ৫,১৭৭টি। বর্তমানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রভাণ্ডারের প্রায় ৮৭% মালিকানা রয়েছে। দুই দেশের হাতে থাকা এই পারমাণবিক অস্ত্রভাণ্ডার পৃথিবীকে কয়েকবার ধ্বংস করার জন্য যথেষ্ট। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। চীনের সঙ্গে হাত মেলাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এই অঞ্চলে ধীরে ধীরে দুর্বল করছে আমেরিকার প্রভাব। একসময় এশিয়ার অর্থনীতি নির্ভর করত ওয়াশিংটনের বাজার ও নীতির উপর, কিন্তু যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সুরক্ষা নীতি, অস্থির শুল্ক আরোপ অনেকাংশেই কাঁপিয়ে দিয়েছে পুরনো সম্পর্কের ভিত। সেই শূন্যস্থান পূরণে জোর কদমে এগিয়ে এসেছে চীন। বেইজিংয়ের নেতৃত্বে গড়ে উঠছে নতুন আঞ্চলিক অর্থনৈতিক জোট।
বিশ্লেষকেরা বলছেন মার্কিন বাণিজ্য নীতি আসিয়ান দেশগুলোকে বাধ্য করছে নিজেদের মধ্যে অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তুলতে। সেক্ষেত্রে এশিয়ার আঞ্চলিক পরিমণ্ডলে ট্রাম্পের আমেরিকা কি হারাচ্ছে নিজের জায়গা? বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি হিসেবে পরিচিত রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপে রয়েছে 15টি দেশ, যাদের মধ্যে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোই প্রধান। চীনের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত গভীর হচ্ছে। সদস্য দেশগুলো পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগে একই রকম মনোভাব ধরে রাখতে পারলে দ্রুত বাড়বে জোটের বিস্তৃতি। এটা শুধু সময়ের ব্যাপার। যারা আমাদের সঙ্গে যোগ দেবে তারা যেন একই মনোভাব ও নীতির মধ্যে থাকে, সেজন্য সঠিক কাঠামো নির্ধারণ করতে হবে। বাণিজ্য ও আঞ্চলিক সংহতি বাড়ানোর লক্ষ্য যেন তাদেরও থাকে। এশিয়ার বর্তমান নতুন বাস্তবতায় আগের তুলনায় বাড়ছে আসিয়ান নেতৃত্বের ভূমিকা। যুক্তরাষ্ট্রের অস্থির ট্যারিফ নীতি এসব দেশের জন্য উদ্বেগের কারণ। অন্যদিকে চীন ও আসিয়ান যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে পুরনো বাণিজ্য চুক্তি আধুনিকায়ন করার। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের অর্থনৈতিক ভারসাম্য দ্রুত সরে যাচ্ছে এশিয়ার দিকে। একসময় আমেরিকা নেতৃত্ব দিলেও এখন সেই জায়গা দখল করে নিচ্ছে চীন। আসিয়ান এখন সম্পূর্ণভাবে ইউরোপীয় ইউনিয়নকে পেছনে ফেলেছে এবং চীনের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন যে পরিমাণ ব্যবসা করে, বর্তমানে আসিয়ান চীন সম্মিলিত বাণিজ্যের পরিমাণ তার চেয়েও বেশি। এই ধারা অব্যাহত থাকবে। বিভিন্ন ক্ষেত্র ও কাঠামোগত বিষয়ে বিরোধ থাকলেও আসিয়ান দেশগুলো এখনও আমেরিকাকে পুরোপুরি বাদ দিতে চায় না। তবে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলো পশ্চিমা অর্থনৈতিক ব্যবস্থার উপর আগের মতো ভরসা রাখতে পারছে না। আসিয়ান দেশগুলো এখন তাদের সরবরাহ চেইন পুনর্গঠন করছে। এর মাধ্যমে বাণিজ্য যুদ্ধের প্রভাব থেকে কিছুটা সুরক্ষা পাওয়া যায়। এটা স্বল্পমেয়াদী প্রভাব, কিন্তু মধ্যম ও দীর্ঘমেয়াদে এর প্রভাব হলো যুক্তরাষ্ট্র ও সামগ্রিকভাবে পশ্চিমা নেতৃত্বাধীন অর্থনৈতিক ব্যবস্থার উপর যে আস্থা ছিল তা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র হয়তো ভেবেছিল মার্কিন সুরক্ষা নীতি ওয়াশিংটনকে সবসময় নিরাপদ রাখবে, কিন্তু বাস্তবে সেটাই উল্টো ফল দিচ্ছে। আমেরিকার দেয়া চাপই এখন চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে জন্ম দিচ্ছে নতুন শক্তির ঐক্য। চীনের প্রভাবে পরিচালিত আসিয়ান নির্ভর আঞ্চলিক অর্থনৈতিক জোট আগামী দশকে হয়ে উঠতে পারে বিশ্ব অর্থনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। রাশিয়া ও ইউরোপের মাঝে উত্তেজনা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সামান্য এদিক সেদিক হলেই শুরু হতে পারে সরাসরি সংঘাত। খুবই নাজুক হয়ে আছে পরিস্থিতি। এরই মাঝে রাশিয়ার প্রতি মারাত্মক এক হুঁশিয়ারি উচ্চারণ করেছে বেলজিয়াম। সংঘাতে জড়ালে রাশিয়ার রাজধানী মস্কোকে নিশ্চিহ্ন করে ফেলার হুমকি দিয়েছে তারা। বেলজিয়ামের সংবাদ মাধ্যম দৈনিক ডি মর্গেনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী থিও ফ্রাঙ্কেন বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তবে পাল্টা হামলা চালিয়ে মস্কোকে মানচিত্র থেকে মুছে দেবে ন্যাটো। রাশিয়া ন্যাটোকে আমলে নিতে বাধ্য দাবি করে ফ্রাঙ্কেন বলেন, নিকট ভবিষ্যতে রাশিয়া বাল্টিক দেশগুলোতে হামলা চালাবে বলে মনে করেন না তিনি, কারণ এই দেশগুলো সামরিক জোট ন্যাটোর সদস্য। এদিকে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ন্যাটোতে আর আগের মতো সহায়তা অব্যাহত না রাখার হুমকি ধামকি দিয়ে চলেছেন। এ বাস্তবতায় প্রধান সদস্য দেশ যুক্তরাষ্ট্র সহায়তা না করলে রাশিয়াকে মোকাবেলার বিষয়টি কেমন দাঁড়াবে? এমন প্রশ্নের জবাবে বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে ইউরোপে যেসব সংশয় দেখা দিয়েছে তা গুরুত্বহীন। তার মতে ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র শতভাগ ন্যাটো মিত্রদের পাশে থাকবে। সেক্ষেত্রে ব্রাসেলসে ক্রুজ মিসাইল হামলা হলে কেউই দ্বিধা করবে না পাল্টা জবাব দিতে। পুতিনও সেটা জানেন এবং তা নিয়ে শঙ্কিত বলে অভিমত এই মন্ত্রীর। তবে একই সাথে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ার সামরিক সক্ষমতাকে কোনোভাবেই ছোট করে দেখার ভুল করা চলবে না। এরই মাঝে রাশিয়া তার সামরিক সক্ষমতা আগের চেয়ে অনেক গুণ বাড়িয়েছে। ন্যাটোর সব দেশ মিলে যত গোলাবারুদ তৈরি করে তার চেয়ে 4 গুণ বেশি উৎপাদন করছে রাশিয়া। বিপরীতে ইউরোপের দেশগুলোর প্রস্তুতি পর্যাপ্ত নয় উল্লেখ করে ফ্রাঙ্কেন বলেন, ইউরোপের এখনো কোনো কেন্দ্রীয় সামরিক কমান্ড নেই।
এরপরও ন্যাটোর সক্ষমতা নিয়ে প্রত্যয় জানিয়ে এই মন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেনে ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে, কারণ তারা পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে লড়ছে। ইউক্রেনীয়রা ন্যাটোভুক্ত দেশগুলোর অস্ত্র, গোলাবারুদ ও অর্থ দিয়েই যুদ্ধ চালাচ্ছে, না হলে অনেক আগেই তাদের পরাজিত হতে হতো। ইউরোপের সুরক্ষা নিশ্চিতে খুব শিগগিরই ৬০০টি F-35 যুদ্ধবিমান মোতায়েন করা হবে জানিয়ে তিনি বলেন, রাশিয়া এগুলোকে ভয় পায়, কারণ তাদের পক্ষে এগুলো শনাক্ত করা সম্ভব নয়। এদিকে আগামীর সম্ভাব্য বিশ্ব পরিস্থিতি প্রসঙ্গে ফ্রাঙ্কেন বলেন, আগত দিনগুলোতে পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়া ও চীনের যৌথ চ্যালেঞ্জের আশঙ্কা রয়েছে। বৈশ্বিক পরাশক্তি হিসেবে চীন এখন চাইছে ইউক্রেন যুদ্ধ যতদিন সম্ভব চলুক, এতে করে পশ্চিমা বিশ্ব দুর্বল হয়ে পড়বে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। আবারও এক রাতে ৪৬ শিশুসহ ১০৪ ফিলিস্তিনিকে নৃশংসভাবে হত্যা করল বর্বর ইসরায়েলি বাহিনী। ধ্বংসস্তূপ সরিয়ে যখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিল, তখনই আবারও তা গুড়িয়ে দিল ইসরায়েলিরা। ১০ অক্টোবর যুদ্ধবিরতির পর সব জীবিত জিম্মিকে ফেরত নেয়ার শেষে আবারও নতুন করে বেপরোয়া হয়ে উঠল নেতানিয়াহুর বাহিনী। গেল ১৯ দিনে বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা চালিয়ে এ পর্যন্ত ২০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিরা। ফলে প্রশ্ন আসে, এত আলোচনার পর কেমন যুদ্ধবিরতি হলো এটি? আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর তা বারবারই কেন ভাঙছে ইসরায়েল? কেন আবার হামলা চালালো গাজায়? এবার কি গাজা ভূখণ্ড পুরোপুরি দখলে নিতে চায় ইসরায়েল? আর এতে চুপ কেন আরব ও মুসলিম নেতারা? কি বলছেন ইসরায়েল বন্ধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? ইসরায়েলের দাবি, রাফা সীমান্তে এক ইসরায়েলি সেনাকে হামাস হত্যা করেছে। আর এই অজুহাতে বুধবার গাজায় নতুন করে হামলার নির্দেশ দেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এরপরই মঙ্গলবার মধ্যরাতে ঘুমন্ত গাজাবাসীর উপর নৃশংস বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এদিন গাজা সিটির শরণার্থী শিবির সহ বিভিন্ন জায়গায় হামলা চালায় ইসরায়েলিরা। ঘুমিয়ে থাকায় পালানোর সুযোগটুকুও পায়নি নিরীহ গাজাবাসী। তাই হত্যার শিকার ফিলিস্তিনিদের বেশিরভাগই নারী ও শিশু। হঠাৎ আমরা মাথার উপরে পাথর আর গুলি দেখতে পেলাম। আমরা বুঝতে পারছিলাম না কি হচ্ছে। ভয়ে বাচ্চারা একে অপরকে জড়িয়ে ধরল। চারদিকে শুধু চিৎকার, ধুলা আর ধ্বংসস্তূপ দেখতে পেলাম। আমরা ৭০,০০০-এর বেশি শহীদকে হারিয়েছি। আমরা চাই এবার রক্তপাত বন্ধ হোক। আমরা এর চেয়ে বেশি কিছু চাই না। আমরা মর্যাদা ও স্বাধীনতার সাথে বাঁচতে চাই। যুদ্ধবিরতি চুক্তি কোথায় হয়েছে যা আমাদের রক্ষা করবে, নিরীহ নারী ও শিশুদের রক্ষা করবে? এটি কি শুধুই আলোচনা, খালি কথা? কোনো মানবিক যুদ্ধবিরতি নেই, কোনো শান্তি নেই। ইসরায়েলিরা সব জিম্মিকে নিয়ে এখন আমাদের আবারও হত্যা করছে। আরব বিশ্ব কোথায়? মুসলিম বিশ্ব কোথায়? তাদেরকে কি বলবো? কোনো ভাষা নেই আমার। তবে ইসরায়েলি সেনা হত্যার অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধবিরতির নিয়মিত লঙ্ঘনের অভিযোগ তুলে বাকি ১৩ জিম্মির মৃতদেহ অনুসন্ধান ও হস্তান্তর প্রক্রিয়া স্থগিত করেছে হামাসের কাসেম ব্রিগেড। আর ইসরায়েল মিত্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বরাবরের মতোই ইসরায়েলকে সমর্থন দিলেন। বললেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। এতে যুদ্ধবিরতি ভেস্তে যায়নি বলেও দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা চালানোয় ইসরায়েলকে দুষছে ইরান। তীব্র নিন্দা জানিয়েছে এই হামলার। তবে কোনো মন্তব্য বা প্রতিবাদ জানায়নি আরব নেতারা। বিশ্লেষকরা বলছেন, গাজায় যুদ্ধবিরতি হওয়ার পর আবারও তা ভাঙার নজির নতুন নয়। বারবারই বিভিন্ন সময়ে যখন খুশি তখন একতরফাভাবে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ফলে প্রশ্ন আসে, গাজায় কি কখনো স্থায়ী যুদ্ধবিরতি আসবে? কখনো কি বন্ধ হবে ইসরায়েলের বর্বর নৃশংসতা? রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। গত কয়েক সপ্তাহ ধরেই বায়ু দূষণে নাকাল ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে দিল্লির বাতাসের মান ভয়াবহ স্তরে নেমে যায়। দূষণ এতটাই বাড়ে যে শ্বাস নেওয়া পর্যন্ত কঠিন হয়ে পড়ে। দিল্লির আশেপাশের রাজ্যগুলোতে ধান কাটার পর খড় পোড়ানো, গাড়ির ধোঁয়া, নির্মাণ কাজের জন্য ধূলিকণা ও শিল্পাঞ্চলের ধোঁয়া নির্গমন থেকে এই দূষণ হয়। এর সঙ্গে যোগ হয় দীপাবলি উপলক্ষে ব্যাপক আতশবাজি পোড়ানোর ধোঁয়া। এবারও দীপাবলির পর দিল্লি ও এর আশেপাশের প্রদেশগুলোতে তীব্র বায়ু দূষণ দেখা দিয়েছে। পুরো শহর জুড়ে ঘন বাদামি কুয়াশা ছড়িয়ে পড়েছে।
দূষণ কমাতে আতশবাজিতে নিষেধাজ্ঞা, বড় ট্রাক চলাচল বন্ধ করা, ছোট গাড়িতে জোর বিজোর নিয়ম ও রাস্তায় নিয়মিত পানি দেওয়া, এমন হাজারো পন্থা গ্রহণ করা হয়েছে, কিন্তু কোনো কিছুতেই দূষণ থেকে মুক্তি পাওয়ার সমাধান মেলেনি। ফলে শেষ ভরসা ছিল ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টি। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন মতে দিল্লির বায়ু দূষণ মোকাবিলায় রাজ্য বিজেপি সরকার গত 7 মে ক্লাউড সিডিং প্রকল্পের অনুমোদন দেয়। এর জন্য 3,21,00,000 রুপি বরাদ্দ দেওয়া হয়। কানপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি IITর সঙ্গে যৌথভাবে এই প্রকল্প নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত 28 অক্টোবর 2 দফায় কয়েকবার বিমান উড়ে বেড়ায় দিল্লির আকাশে। মেঘের ভেতর জলকণা সৃষ্টি করতে বিমান থেকে মেঘের মধ্যে ঢালা হয় ড্রাই আইস, সিলভার আয়োডাইড, আয়োডাইজড লবণ ও রক সল্টের রাসায়নিক মিশ্রণ। দিল্লিবাসীর আশা ছিল সেই জলকণা বৃষ্টি হয়ে ঝরে পড়বে রাজধানীর আকাশ থেকে, অথচ দিনভর প্রতীক্ষায় সার হলো। দিল্লিতে বৃষ্টির ছিটেফোঁটারও দেখা পাওয়া গেল না। সারাদিন প্রতীক্ষার পরও বৃষ্টির দেখা কেন মিলল না তার ব্যাখ্যায় কানপুর IITর পরিচালক মনীন্দ্র আগারওয়াল NDTVকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তারা মেঘে খুব বেশি আর্দ্রতা পাননি, পেয়েছেন মাত্র 15% মতো। এত কম আর্দ্রতায় বৃষ্টি নামানোর সম্ভাবনা খুব কম ছিল, তাই এক্ষেত্রে তারা সাফল্য পাননি। তবে বৃষ্টি না নামলেও অনেক বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করা গেছে বলে দাবি করেছেন তিনি। এদিকে কৃত্রিম বৃষ্টি নামানোর ব্যর্থতার জন্য দিল্লির ক্ষমতাসীন বিজেপি সরকারের সমালোচনা করেছে সাবেক ক্ষমতাসীন দল আম আদমি পার্টি। দলটির নেতা সৌরভ ভরদাস কটাক্ষ করে বলেছেন, শহরে বৃষ্টি হবে কিনা তা পরীক্ষা করার জন্য কি এখন বৃষ্টির দেবতা নেমে আসবেন? ক্লাউড সিডিং কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত ঘটানোর একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। এই পদ্ধতিতে বিমান ব্যবহার করে মেঘের ওপর রাসায়নিক পদার্থ ছড়িয়ে দেওয়া হয়। এই রাসায়নিক পদার্থের কণাগুলো বাতাসে থাকা জলীয় বাষ্পকে ঘনীভূত করে পানির ফোঁটায় পরিণত করে, যা বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ে। চীন পৃথিবীর প্রথম দেশ যেখানে ক্লাউড সিডিং সফল হয়েছে। বেইজিং সহ শুষ্ক অঞ্চলগুলোতে তারা এই পদ্ধতিতে বৃষ্টি ঘটাচ্ছে। চীন ছাড়াও সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে এই পদ্ধতিতে বৃষ্টি ঝরানো হয়েছে। পাকিস্তান ও লাহোরের মতো দূষণযুক্ত শহরে এই পদ্ধতিতে কিছুটা সাফল্য পেয়েছে, যদিও বিশেষজ্ঞদের মতে এটি কোনো স্থায়ী সমাধান নয়, বরং সাময়িক একটি উপায়। ব্যয়বহুল এই ব্যবস্থার রেশ বড়জোর 2 থেকে 3 দিন থাকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।